আচ্ছা, ভাবুন তো একটা ব্যবসার কথা। প্রতিদিন কত শত লেনদেন হচ্ছে, টাকা আসছে, টাকা যাচ্ছে, মাল কেনা হচ্ছে, আবার বিক্রিও হচ্ছে। সব মিলিয়ে তথ্যের একটা বিশাল জঙ্গল, তাই না? এই জট পাকানো অবস্থা থেকে ব্যবসার আসল চেহারাটা বোঝা কিন্তু ভীষণ কঠিন। তো এখানেই হিরোর মতো এন্ট্রি নেয় খতিয়ান। এই খতিয়ানই পারে সব জট খুলে দিয়ে বিশৃঙ্খলাকে একদম ছিমছাম একটা শৃঙ্খলায় বদলে দিতে। চলুন আজ এই দারুণ জিনিসটার সাথে পরিচয় করা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব শুধু ডেটা থাকলে কেন হয় না, সেখানে সমস্যাটা কোথায়। তারপর জানব খতিয়ান জিনিসটা আসলে কি। এরপর শিখব মাত্র ৫টা সহজ ধাপে কিভাবে এটা তৈরি করা যায়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানে ব্যালেন্সিং কিভাবে কাজ করে সেটাও দেখব। আর সবশেষে বুঝব একটা ব্যবসার জন্য খতিয়ান কেন এত বেশি জরুরি। যে কোনো ব্যবসার হিসাব রাখার শুরুটা হয় তার প্রতিদিনের আর্থিক লেনদেনগুলোকে কোথাও একটা লিখে রাখার মাধ্যমে। এটাই কিন্তু অ্যাকাউন্টিংয়ের একদম প্রথম ধাপ। লেনদেনগুলো যখনই ঘটে ঠিক তখনই তারিখ অনুযায়ী সেগুলোকে একটা খাতায় পরপর টুকে রাখা হয়। এই খাতাটাকেই আমরা বলি জাবেদা বা জার্নাল। এটা একদম নির্ভুল, সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ধরুন মাস শেষে কেউ জানতে চাইল, আচ্ছা এই মাসে আমাদের মোট বিক্রি কত হলো, বা আমাদের ক্যাশ বাক্সে ঠিক কত টাকা আছে। তখন কি হবে? তখন এই জাবেদার পাতা একটার পর একটা উল্টানো ছাড়া আর কোনো উপায় থাকবে না, যা কিনা বিশাল একটা সময় নষ্টের ব্যাপার। ব্যাপারটা ঠিক এরকম, যেন আপনার কাছে সব তথ্য আছে, কিন্তু সেগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে কোনো কাজেই আসছে না। তথ্যের এই বিশৃঙ্খলা দূর করার জন্যই কিন্তু খতিয়ানের জন্ম। খতিয়ান প্রতিটি তথ্যকে তার নিজের নিজের জায়গায় গুছিয়ে রেখে একটা পরিষ্কার চিত্র চোখের সামনে তুলে ধরে। খতিয়ানকে তাহলে একটা জাদুর বই বলা যেতে পারে, যা জাবেদার সব এলোমেলো তথ্যকে একদম সুন্দর করে সাজিয়ে দেয়। আর ঠিক এই কারণে একে বলা হয় হিসাবের প্রধান বই। আরও সহজ করে যদি বলি, খতিয়ান হল একটা ফাইলিং সিস্টেমের মতো। জাবেদায় থাকা সব লেনদেনকে তাদের ধরন অনুযায়ী আলাদা আলাদা ফাইলে ভাগ করে রাখা হয়। যেমন ধরুন, নগদ টাকা পয়সা সংক্রান্ত যত লেনদেন আছে সব যাবে নগদান হিসাব নামের ফাইলে। আবার বাকিতে যা যা বিক্রি হয়েছে তার সব তথ্য যাবে দেনাদার হিসাব নামের ফাইলে। খতিয়ানকে কেন প্রধান বই বা পাকা বই বলা হয়? কারণ ব্যবসার আর্থিক অবস্থার চূড়ান্ত এবং স্থায়ী রেকর্ড কিন্তু এটাই। ভাবা যেতে পারে জাবেদা হলো একটা কাঁচার খসড়ার মতো, আর খতিয়ান হলো সেই খসড়ার ফাইনাল গোছানো রূপ। যে কোনো তথ্যের জন্য শেষ পর্যন্ত সবাই কিন্তু এই খতিয়ানের কাছেই ফিরে আসে। তাই এটা একটা রেফারেন্স বইয়ের মতো কাজ করে। খতিয়ান তৈরির দুটো জনপ্রিয় ফরম্যাট আছে। একটা হলো টি ছক বা টি অ্যাকাউন্ট। এটা দেখতে একদম ইংরেজি টি অক্ষরের মতো, আর ডেবিট ক্রেডিটের ধারণা বোঝার জন্য এটা অসাধারণ। আরেকটা হলো চলমান জের ছক, যেটা আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যারে বেশি ব্যবহার হয় এবং প্রতিটা লেনদেনের পরেই সাথে সাথে ব্যালেন্সটা দেখিয়ে দেয়। আমরা আজ টি ছক দিয়েই পুরো ব্যাপারটা সহজে বুঝে নেব। চলুন এবার সরাসরি কাজে নেমে পড়া যাক। জাবেদার তথ্য থেকে ধাপে ধাপে কিভাবে একটা সম্পূর্ণ খতিয়ান তৈরি করা যায়, এর জন্য রয়েছে মাত্র 5টি সহজ ধাপ। এই পুরো প্রক্রিয়াটা অনেকটা চিঠি বিলি করার মতো। ভাবুন, প্রথমে আপনার কাছে জাবেদা নামের একটা ব্যাগে সব চিঠি মানে লেনদেনগুলো এলো। এরপর আপনি দেখলেন কতগুলো আলাদা আলাদা ঠিকানার চিঠি আছে, মানে কতগুলো ভিন্ন হিসাব আছে। তারপর প্রত্যেকটা ঠিকানার জন্য একটা করে মেল বক্স বা ঘর তৈরি করলেন। এরপর প্রত্যেকটা চিঠিকে তার সঠিক মেল বক্সে ফেললেন। আর সবশেষে গুনে দেখলেন কোন মেলবক্সে কয়টা চিঠি জমা হলো। এটাই হলো জের টানা। আর এই কাজটা মনে রাখার জন্য বাংলায় একটা খুব মজার আর কাজের ছড়া আছে, খতিয়ান খতিয়ান যে যার ঘরে যান। এর মানে হলো জাবেদার প্রত্যেকটা আইটেমকে তার নিজের অ্যাকাউন্টের ঘরে পাঠিয়ে দিতে হবে। নগদান যাবে নগদের ঘরে, ক্রয় যাবে ক্রয়ের ঘরে। একদম সহজ, তাই না? খতিয়ান তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর টেকনিক্যাল অংশটাই হলো এই ব্যালেন্সিং বা জের টানা। ব্যালেন্স C/D আর B/D, এই দুটো শব্দ শুনলেই অনেকে একটু ঘাবড়ে যায়, কিন্তু বিশ্বাস করুন আসলে এটা খুবই যুক্তিসঙ্গত একটা প্রক্রিয়া। চলুন এর রহস্যটা আজ ভেদ করা যাক। ধরুন এটা আমাদের নগদান হিসাবের টি ছক। আমরা জানি ডেবিট দিকটা দেখাচ্ছে কত টাকা এসেছে, আর ক্রেডিট দিকটা দেখাচ্ছে কত টাকা চলে গেছে।
স্পষ্টই দেখা যাচ্ছে যে দুই দিকের যোগফল কিন্তু সমান নয়। আমাদের কাজ হলো এটাকে সমান করা। ব্যালেন্স করার প্রথম নিয়মটা খুবই সোজা। আগে দেখতে হবে কোন দিকে টাকার অঙ্কটা বড়। আমাদের এই উদাহরণে ডেবিট দিকে আছে ৪২,০০০ টাকা আর ক্রেডিট দিকে আছে মোট ৩৫,০০০ টাকা। তার মানে ডেবিট দিকটাই বড়। এখন দুই দিক সমান করতে হলে ক্রেডিট দিকে আরও ৭,০০০ টাকা দরকার, তাই তো? কারণ ৪২,০০০ থেকে ৩৫,০০০ বাদ দিলে ৭,০০০ থাকে। এই যে ঘাটতিটা পূরণ করার জন্য আমরা যে সংখ্যাটা বসালাম তাকেই বলা হয় ব্যালেন্স সিডি বা ক্যারিড ডাউন। এটা আসলে ওই মাসের জন্য হিসাবের সমাপনী জের বা ক্লোজিং ব্যালেন্স। আচ্ছা, এই মাসের হিসাব তো ব্যালেন্স সিডি দিয়ে শেষ হলো। পরের মাসের হিসাবটা কি দিয়ে শুরু হবে? ঠিক ওই একই টাকা দিয়ে। তখন একে বলা হয় ব্যালেন্স বিডি বা ব্রট ডাউন, এবং নিয়ম অনুযায়ী একে সিডি এর ঠিক উল্টো দিকে লেখা হয়। সহজ কথায় এই মাসের যেটা শেষ ব্যালেন্স সেটাই পরের মাসের শুরুর ব্যালেন্স। আর এই স্লাইডটাতে পুরো ছবিটা চোখের সামনে একদম পরিষ্কার। দেখুন, ৭,০০০ টাকা ব্যালেন্স সিডি হিসেবে ক্রেডিট দিকে যোগ করার পরেই দুই দিকের যোগফল ৪২,০০০ হয়ে সমান হয়ে গেল। আর পরের মাসের শুরুতে সেই ৭,০০০ টাকাই ব্যালেন্স বিডি হয়ে ডেবিট দিকে চলে এলো। ব্যাস, আমাদের হিসাব এখন পুরোপুরি ব্যালেন্সড। তো আমরা পুরো প্রক্রিয়াটা দেখলাম, কিন্তু প্রশ্নটা হলো, এত সব কষ্ট করে এই খতিয়ান বানানোর আসল লাভটা কি? কেন এটা যে কোনো ব্যবসার জন্য এতটা অপরিহার্য? কারণ একটা সাজানো গোছানো খতিয়ান হলো একটা ব্যবসার ড্যাশবোর্ডের মতো। এটা এক নজরেই বলে দেয় ব্যবসার হাতে মোট কত সম্পদ আছে, কার কাছে কত টাকা পায় অথবা কাকে কত টাকা দিতে হবে। এই পরিষ্কার তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু ম্যানেজমেন্ট ভবিষ্যতের জন্য বাজেট তৈরি করে, নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেয় এবং ব্যবসাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। এক কথায় বলতে গেলে খতিয়ান ছাড়া একটা ব্যবসা চালানো অনেকটা অন্ধকারে হেডলাইট ছাড়া গাড়ি চালানোর মতো। শেষ পর্যন্ত প্রত্যেকটা খতিয়ান আসলে একটা গল্প বলে। এটা একটা ব্যবসার আর্থিক যাত্রার গল্প। যখন সেই খতিয়ানটা নির্ভুল আর গোছানো থাকে, তখন সেই গল্পটাও হয় স্বচ্ছ, শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য। এখন প্রশ্ন হলো,